পৃথিবীর যে অবস্থা, লক্ষ বছর পুরানো জীবাণু যে কোনো সময় জীবিত হয়ে যেতে পারে, যা হবে করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়াবহ। যে কোনো সময় তৈরি হতে পারে মাটির নিচে বিশাল গর্ত, যা কোনো বোমা বিস্ফোরণের চেয়েও কম না। আছে শয়তানের নিজের লেখা বাইবেল, যার ওজন ৭৫ কেজি। শুনতে অবাক লাগলেও এমন অনেক কিছু আছে যা আজও বিজ্ঞানীদের ভয়ের কারণ, কেননা এর ফলে পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে নিমেষেই। স্টোরি এটি হচ্ছে একটি বই যেটি ১৬০০ শতকের প্রথম দিকে লেখা হয়েছিল, কিন্তু এটা প্রকাশ করা হয় ২০১৮ সালে। এই গল্পটি হচ্ছে একটি ১৪ বছর বয়সী স্প্যানিশ বালকের, যে কিনা আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। স্বাভাবিকভাবে এই গল্পটি একটি ভ্রমণ রোমাঞ্চ হিসেবে মনে করা হয়, কিন্তু এটি প্রকাশের এত লম্বা সময়ের কারণ রয়েছে। ১৯ শতকের পর থেকে আজ পর্যন্ত যেই লেখকই গল্পটি প্রকাশনায় কাজ করেছে, তারা সবাই প্রকাশনার পূর্বেই মৃত্যুবরণ করেছে। বইটির সর্বশেষ প্রকাশক বালিন্ডা প্লেসিওস খোঁজখবর নিয়ে দেখেছে যে এই বইটি প্রকাশ করতে গিয়েছে তারা সবাই প্রকাশের পূর্বেই মারা গেছে। এখনো পর্যন্ত আশ্চর্যজনকভাবে বালিন্ডাই এই বইটি প্রকাশ করতে পেরেছে এবং জীবিত আছে। নাম্বার ২, মাওরি মুখোশ। মাওরি হচ্ছে একটি জাতির নাম যারা আদিকালে নিউজিল্যান্ড এবং পলিনেশিয়ায় বসবাস করত। তারা মৃত যোদ্ধাদের সম্মানার্থে নানা ধরনের মুখোশ বানাতো। এগুলোকে মাওরি মুখোশ বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে ছেলেরা এই মুখোশ ধরতে পারবে, কিন্তু কোনো প্রেগনেন্ট মহিলা যদি কোনো মাওরি মুখোশ স্পর্শ পর্যন্ত করে, তাহলে তার সন্তানের ক্ষতি হবে, অথবা তাদের উপর মৃত যোদ্ধারা রাগান্বিত হবে। মানুষ যাতে মাওরি মুখোশ স্পর্শ না করে, বিশেষ করে মহিলারা, তার জন্য ২০১০ সালে নিউজিল্যান্ডে একটি মিউজিয়ামে বিশাল বার্তা টানানো হয়েছিল, যেখানে নারীদেরকে মাওরি মুখোশের কাছে যেতেও মানা করা হয়েছিল। যদিও কেউ জানে না এই অভিশাপের ব্যাপার সত্য কিনা, তবুও নিউজিল্যান্ডের মানুষ এই প্রথা অনুসরণ করে চলেছে বছরের পর বছর ধরে। নাম্বার ৩, ক্ষুব্ধ ছবি। এই ছবিটি অনেক আগে একজন অজানা শিল্পী তৈরি করেছিলেন। এই ছবিতে শুধু রঙই নয়, ওই শিল্পী নিজের রক্ত ব্যবহার করেছিলেন। এই ব্যাপারটা যতটা না ভয়ঙ্কর মনে হয়, তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হচ্ছে যার বাড়িতে এই ছবিটি রাখা হয়, তার বাড়িতেই নানা ধরনের অঘটন ঘটতে দেখা যায়, এবং ছবিটি যেই রুমে রাখা হয় সেই রুম থেকে হাসি এবং কান্নার শব্দ শোনা যায়। নাম্বার ৪, শয়তানি লিখে গিয়েছিল এক বাইবেল। ১৬৯৭ সালে হঠাৎ সুইডিশ রয়্যাল লাইব্রেরিতে আগুন লেগে যায়। সেই আগুনে সবকিছু পুড়ে যায়, শুধুমাত্র একটি বই ছাড়া। বইটির নাম কোডেক্স গিগাস বা শয়তানের বাইবেল। ১৬০টি গাধার চামড়া দিয়ে বানানো হয়েছে এই বইটি। বইটির দৈর্ঘ্য প্রায় ৩৬ ইঞ্চি এবং প্রস্থ প্রায় ২০ ইঞ্চি। ১৬৫ পাউন্ড ভারী বইটি প্রায় ৮.৭ ইঞ্চি মোটা। কারো পক্ষে বইটি একা বহন করা সম্ভব না। কেউ যদি সাহস দেখিয়ে এটিকে ওঠানোর চেষ্টা করে, তবে গুরুতর আহত হওয়ার সম্ভাবনা আছে। বহু শতাব্দী আগের এক অন্ধকার রাত, নিস্তব্ধতাকে চমকে দিয়ে খসখস করে কে যেন লিখে চলেছে এক বিরাট বই। সূর্য ওঠার আগেই সেটা শেষ করে ফেলতে হবে। কে সে? নাম অবশ্য শোনা যায় সাজাপ্রাপ্ত এক সন্ন্যাসীর। লোকমতে এই বিশাল বইটি লিখতে সময় লেগেছিল মাত্র ১ রাত। কিন্তু বিজ্ঞানীরা এই তথ্যের সাথে একমত নন। তাদের মতে যদি লেখক পুরো সপ্তাহ জুড়ে প্রতিদিন প্রায় ৬ ঘন্টা ধরেও লিখতে থাকেন, তাহলেও বইটি শেষ করতে তার লেগে যাবে প্রায় ৩০ বছর। তবে ২০-৩০ বছর ধরে যদি কেউ লেখে, তাহলে নিশ্চয়ই তার হাতের লেখা একটু হলেও পরিবর্তন হবে, তাই না? প্রথম পৃষ্ঠায় যেমন লেখা থাকবে, শেষ পৃষ্ঠায় ঠিক তেমন লেখা থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, শয়তানের বাইবেলের প্রথম পৃষ্ঠায় যেমন লেখা ছিল, শেষ পৃষ্ঠায়ও ঠিক তেমনি লেখা ছিল। লেখার কোনো পরিবর্তন ঘটেনি। শয়তানের বাইবেল লেখা হয়েছিল ত্রয়োদশ শতকের একেবারে শেষ দিকে, ১২৯৫ সালে বোহেমিয়ার এক খ্রিস্টীয় মঠে। তারপর অনেক সময় পেরিয়ে গেছে। পৃথিবী মধ্যযুগের অন্ধকার সময় পেরিয়ে ঢুকে পড়েছে আলো ঝলমলে আধুনিক যুগের ভেতরে। তবুও কোডেক্স গিগাসের রহস্য ভেদ করা যায়নি, বরং যত সময় এগিয়েছে ততই যেন রহস্যের রং পাকা হয়েছে। বইটির লেখকের নাম হারম্যান দ্য রিক্লুস। কোনো এক অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি, আর তাই তার ঠাঁই হয়েছিল অন্ধকার এক কুঠুরিতে। রাজা হুকুম দিয়েছিলেন জীবন্ত কবর দেওয়া হোক তাকে। সন্ন্যাসী প্রাণ ভিক্ষা করেন রাজার কাছে, প্রস্তাব দেন তিনি এক রাতেই লিখে ফেলবেন এমন এক বই যেখানে থাকবে পৃথিবীর লুপ্ত জ্ঞানের ভান্ডার। তার প্রস্তাবে রাজি হয়ে যান রাজা। প্রাণ বাঁচাতে লেখা শুরুও করেন হারম্যান, কিন্তু রাত গড়াতে না গড়াতে তার কাছে পরিষ্কার হয়ে যায় এ কাজ এক রাতের মধ্যে করার কোনো রকম সম্ভাবনা নেই। তাই তিনি উপায়ন্তর না দেখে দ্বারস্থ হন খোদ শয়তানের। তার ডাকে সাড়া দিয়ে নরক থেকে এসে হাজির হয় লুসিফার। সন্ন্যাসী নিজের আত্মা সঁপে দেন শয়তানকে। পরবর্তীতে এক রাতের মধ্যে শয়তান লিখে ফেলে এই অতিকায় পাণ্ডুলিপি, যার
290তম পাতায় এঁকে দিয়ে যায় শয়তানের এক ছবি। চতুর্থ দশকের লেখা লাতিন বাইবেলের পুরোটাই রয়েছে তাতে, এমনটাই মানা হয় আজ পর্যন্ত। বইয়ের অর্ধেক অংশ জুড়ে রয়েছে সেই বাইবেল। এরই পাশাপাশি রয়েছে ফ্লোরিয়াস জোসেফের লেখা ইহুদি যুদ্ধ ও ইহুদি পুরাতত্ত্ব, সেন্ট ইডিসরের লেখা বিশ্বকোষ ও কসমোস নামের এক বোহেমিয়ান সন্ন্যাসীর লেখা দ্য ক্রনিকলস অফ বোহেমিয়া। এছাড়াও ভয়ঙ্কর রোগ থেকে জাদু বলে মুক্তি, কালো জাদুর মতো অতিপ্রাকৃতিক নানা বিষয় ছড়িয়ে রয়েছে বইয়ের পাতায় পাতায়। বাদ যায়নি ডাইনি চেনার কায়দা কানুন কিংবা চোর ধরার কৌশলও। শয়তানের ছবির কথা তো আগেই বলা হয়েছে, পাশাপাশি রয়েছে স্বর্গ, পৃথিবী, পশু পাখির ছবিও, যার ব্যাখ্যা আজও খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। নাম্বার 5, টেরাকোটার সৈনিক। 1974 সালে কাজ করার সময় চায়নাতে কিছু কৃষক মাটির নিচে অনেকগুলো টেরাকোটা সৈনিক খুঁজে পায়। এটা বিশ্বাস করা হয় যে এই টেরাকোটা সৈনিকগুলো 2010 খ্রিস্টপূর্বে চীনের সর্বপ্রথম সম্রাটকে মৃত্যুর পরবর্তী জীবনের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এই সৈনিকগুলো পাওয়া গিয়েছিল চীনের ইয়ং নামের একটি গ্রামে। তবে যে কৃষকগুলো এই মূর্তিগুলো খুঁজে পেয়েছিল তাদের জীবনে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যই বেশি নেমে আসে। চীনা সরকার কৃষকদের জমি কেড়ে নেয় এবং তাদের খুবই অল্প মুদ্রা প্রদান করে। ওই কৃষকদের মধ্যে একজন আত্মহত্যা করে মারা গিয়েছে এবং বাকিরা অভাবে জীবনযাপন করেছে। নাম্বার 6, গ্যাটিসবার্গের পাথর। গ্যাটিসবার্গের যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তা আমেরিকার গৃহযুদ্ধের ইতিহাসের অন্যতম বিশেষ অধ্যায়। এটি ছিল গৃহযুদ্ধের বিশাল মোড়। অনেক মানুষই এই গ্যাটিসবার্গে ঘুরতে এসে স্মারক উপহার হিসেবে এখান থেকে পাথর নিয়ে যায়, কিন্তু অনেকে বিশ্বাস করে এই পাথরগুলো অভিশপ্ত। আজ পর্যন্ত যারা এই পাথর নিয়ে গেছে তাদের জীবনে নানাভাবে বিপদ ঘনিয়ে এসেছে। এর জন্য আমেরিকা থেকে পাথর নেওয়া আইনত নিষিদ্ধ জারি করেছে এবং যারা এখান থেকে পাথর নিয়ে যায় তাদের আমেরিকান আইন অনুযায়ী $100 ফাইন গুনতে হয়। নাম্বার 7, ডিমন কোর। লিটল বয় এবং ফ্যাটম্যানের কথা তো অনেকেরই জানা। 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমায় লিটল বয় এবং 9 আগস্ট 1945 সালে জাপানের নাগাসাকিতে ফ্যাটম্যান নামক পারমাণবিক বোমা দুইটি নিক্ষেপ করা হয়। ইতিহাসের নৃশংস এই হামলায় প্রায় 1,20,000 মানুষ প্রাণ হারায় এবং পারমাণবিক বোমার ক্ষতির প্রভাব এখনো তারা বিভিন্নভাবে ভোগ করছেন। এখন ওইখানে জন্ম নেওয়া অনেক শিশু বিকলাঙ্গ হয়ে জন্মায়। লিটল বয় বোমাটির ওজন ছিল 4,400 কেজি। মাটিতে পড়ার সময় নিয়েছিল 57 সেকেন্ড। বিস্ফোরণের সময় তাপমাত্রা হয়েছিল 3,900 ডিগ্রি সেলসিয়াস। বিস্ফোরণের পর 1 মাইল ব্যাসার্ধের এলাকা জুড়ে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। হিরোশিমার প্রায় 90% ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রথম পারমাণবিক বিস্ফোরণের 3 দিন পর জাপানের নাগাসাকি দ্বীপপুঞ্জে দ্বিতীয়বার বিস্ফোরণ ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্র। এবার বোমটি ছিল 4,633 কেজি ওজনের ফ্যাটম্যান। এমনকি আপনি জেনে অবাক হবেন, তাদের কাছে তৃতীয় একটি পারমাণবিক বোমও স্টোর করা ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টেস্টের লসেমস রিসার্চ সেন্টারে পাঠানো হয়। এর নিকনেম ছিল রাফাস। পরে নাম দেওয়া হয় ডেমন কোর। এই বোমের তেজস্ক্রিয়তা কেমন তা জানার জন্য সায়েন্টিস্ট লুইস স্টলিনের ঘটনাটাই যথেষ্ট। লুইস স্টলিন পেশায় ছিলেন একজন পারমাণবিক পদার্থবিদ। যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তিনি প্লুটোনিয়াম নিয়ে গবেষণা করছিলেন। এই প্লুটোনিয়াম দিয়েই তৈরি ছিল বোমাটি। কিন্তু একটি ফিউশন বিক্রিয়া চালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। তখন অন্যদের বাঁচাতে স্টলিন ওই প্লুটোনিয়াম পাত্রটিকে আগলে ধরেছিলেন, কিন্তু অতিরিক্ত তেজস্ক্রিয়ায় আক্রান্ত হয়ে দুর্ঘটনার 2 সপ্তাহ পর 1946 সালের 30 মে মৃত্যু হয় তার। শুধু কি তাই, 1945 সালে এই প্লুটোনিয়াম বম কোর বা ডিমন কোরের উপরে করা একটি কাজের জন্য মারা যান আরেকটি পদার্থবিদ হ্যারি ডাগলিয়ান। তাহলে চিন্তা করুন কি ভয়ঙ্কর সেই বোম, যেটিকে নিয়ে গবেষণা করতে গিয়ে মৃত্যু হয়েছে বহু সায়েন্টিস্টের। নাম্বার 8, বসানো ভাস। এই ফুল রাখার পাত্রটি 1500 শতকের দিকে ইটালিতে একটি বিবাহের উপহার হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের পূর্বেই পাত্রী মারা যায়। মৃত্যুর সময় পাত্রী এই ফুল রাখার পাত্রটি ধরেছিল। পরবর্তী সময় পাত্রীর পরিবারের লোকেরা ফুল রাখার সেই পাত্রটিকে রেখে দেয়, কিন্তু যেই সেই পাত্রটিকে সংরক্ষণ করেছে তাদের কেউই খুব বেশি দিন বাঁচতে পারেনি। যদিও এটি 15 শতকের দিকে ঘটেছিল, তবুও একই পরিবারের অনেকজন মানুষ একসাথে মারা যাওয়ার পর ওই পরিবারের সদস্যরা এই ফুলের পাত্রটি সরিয়ে ফেলে। পরবর্তী সময়ে 1988 সালে এই ফুল রাখার পাত্রটি খুঁজে পাওয়া যায় এবং এটিকে নিলামে বিক্রি করে দেওয়া হয়। পাত্রটির ভেতরে একটি কাগজে লেখা ছিল যে এই পাত্রটি মৃত্যু বয়ে আনে। পাত্রটি নিলাম থেকে ক্রয় করার পর এর পরবর্তী মালিক কিছুদিনের মধ্যেই মারা যায়। পরবর্তীতে এই পাত্রটিকে মাটিতে পুঁতে ফেলা হয়। সিংহ তো চিতার মতো দ্রুত দৌড়াতেও পারে না, বাদরের মতো গাছে ঝুলতেও পারে না,
আবার জিরাফের মতো লম্বাও নয়, সাপের মতো বিষাক্ত নয়, হাতির মতো বিশাল আকৃতির নয়, নেকড়ের মতো বুদ্ধিমানও নয়। এমনকি শক্তির দিক থেকে বিবেচনা করলেও সিংহের নাম আসে অনেক পরে। হাতিকে দেখে সিংহ ভাবে আজ ওকে আমি শিকার করে খাবো। অন্যদিকে হাতি যখন সিংহকে দেখে তখন সে ভাবে এই শালা আজকে আমাকে খাবে। সেই লড়াইয়ে হয়তো সে বিপরীত পক্ষকে হারিয়ে দেবে, মেরে ফেলবে, নতুবা লড়াই করতে করতে সে নিজে মরে যাবে। বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ওরা জানে না যে ওরা জানে না, কিন্তু আমি জানি যে আমি জানি না। এক্ষেত্রে বিজ্ঞানকে ধন্যবাদ দেওয়া উচিত, কেননা বিজ্ঞানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তারপরও বিজ্ঞানের অনেক রহস্য আমাদের অজানাই রয়ে গেছে, যা যুগে যুগে বিভিন্ন বিজ্ঞানীদের বিস্মিত করেছে। আর এই প্রশ্নের জটগুলো একদিন নিশ্চয়ই খুলবে, কারণ বিশ্বাসে মিলায় বস্তু। তবে কিছুটা সময় প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।